নমস্কার, আমি দেবশ্রী গোস্বামী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন পর্যায়, তার শিল্পচর্চা, তার আরও বিভিন্ন দিককে তুলে ধরার জন্য আমার এটা একটি নতুন প্রয়াস। আজকে একটু আলোচনা করব যেটা নিয়ে, তার চিত্রকল্প নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্তকরবী নাটকের পাণ্ডুলিপিতে কাটাকুটির মাধ্যমে ছবি আঁকা শুরু করেন, যা 1923 সালের ঘটনা। এর আগে 1905 সাল নাগাদ খেয়ার পাণ্ডুলিপিতে বিধির বাঁধন কাটবে তুমি রচনায় রবীন্দ্রনাথের কাটাকুটিতে পল্লবিত লতাধর্মী নকশার স্বতন্ত্র ছন্দটি প্রথম দেখা যায়। পরে তিনি পূর্ণাঙ্গ ছবি আঁকা শুরু করেন। প্রায় 2500 ছবি তিনি অঙ্কন করেছিলেন। তার ছবি আঁকার পিছনে মূল ভাবনা ছিল শব্দহীন প্রকাশ, স্বতঃস্ফূর্ততা ও অন্তর্লীন অনুভূতির রূপায়ণ। তিনি তাঁর নিজস্ব ভাবনা ও চেতনার গভীরতম স্তরের চিত্ররূপ ফুটিয়ে তুলতেন। জীবনের শেষ প্রান্তে শুরু হওয়া এ এক নতুন প্রকাশ, যা তাঁর সুগভীর আধ্যাত্মিকতা ও সৌন্দর্যবোধ থেকে উৎসারিত। চিত্রকল্পকে তিনি তার দ্বিতীয় সত্তা বা অন্য আমি এই প্রকাশরূপে দেখতেন, যা তাঁর লেখা থেকে পৃথক কিন্তু একই অনুভূতির ধারক। বিভিন্ন রেখার মধ্যেকার সম্পর্ক কিভাবে তাকে মুগ্ধ করে তা তার নিজের বক্তব্য থেকেই বোঝা যায়। তিনি বলেন, এই উদ্ধার কার্যের প্রক্রিয়ায় আমি একটি সত্য আবিষ্কার করেছি যে রূপের মহাবিশ্বে রেখায় প্রাকৃতিক নির্বাচনের একটি চিরস্থায়ী কার্যকলাপ রয়েছে এবং কেবলমাত্র যোগ্যতম ব্যক্তিই টিকে থাকে, যার মধ্যে রয়েছে গতির যোগ্যতা। তিনি দেখেছিলেন যে রেখার জগৎ স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিটি রেখারও কিছু না কিছু অঙ্গভঙ্গি আছে, যাকে তিনি ভঙ্গির জগৎ বলেছেন। তিনি তার পাণ্ডুলিপি সংশোধন করতে করতে অদ্ভুত রূপের জগতে প্রবেশ করেছিলেন। তখন তার মন বলে ওঠে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পৃথিবীর রূপের এক বিশাল মিছিল, একটি রূপের খেলা যে আমার কলমে উপস্থিত হতে চায়। কোনো অনুভূতি নয়, কোনো চিন্তা নয়, বরং রূপের সমাবেশ। রবীন্দ্রনাথের আঁকা এই রূপের জগৎ স্বয়ংসম্পূর্ণ ছিল। 1930 সালে প্যারিস শহরের পিগাল আর্ট গ্যালারিতে তার প্রথম শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উদ্যোগী হন ভিক্টোরিয়া ওকাম্পো। প্রিমিটিভ আর্টে যে পরিশীলনহীন প্রাকৃত শক্তি দেখা যায়, তাঁর ছবিতে সেই শক্তির স্ফুরণ দেখতে পাই। আবার কিছু সমালোচকদের মতে তার ছবি প্রোটোনোপিয়া বা বিশেষ কিছু রঙের অযথার্থ প্রয়োগও রয়েছে। তিনি একাধিক শৈলী আয়ত্ত করেছিলেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য উত্তর নিউজিল্যান্ডের লোকশিল্প, কানাডার পশ্চিম উপকূলের হাইদা খোদাই চিত্রশিল্প, ম্যাক্স পেটস্টেইনের কাঠ খোদাই ইত্যাদি। সাধারণ রেখাঙ্কনের সৌন্দর্যায়ন, কাটাকুটি, সাধারণ ছন্দময় নকশার মাধ্যমে পাণ্ডুলিপিতে শব্দগুলির শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে তিনি বহু অপূর্ব নকশা চিত্র অঙ্কন করেন। তার বিখ্যাত ছবি হল নিসর্গ, প্রতিকৃতি, মা ও ছেলে,
আদিম প্রাণী, নৃত্যরত রমণী, অবসর, শেষ যাত্রা, বসন্তের হিমালয় এবং আরও অনেক ছবি তার রয়েছে যার কোনো শিরোনাম নেই। তিনি প্রথম দিকে শিরোনাম যুক্ত ছবি ব্যবহার করলেও পরের দিকে এই শিরোনামটির প্রতি তার কোনো মুগ্ধতা ছিল না বা তিনি সেটিকে পরিত্যাগ করেছিলেন। এর মধ্যে ওমর খৈয়াম ছবিটি জাপানি রীতিতে আঁকা। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তার চিত্রকলা ব্যাখ্যা করা কঠিন ছিল, কিন্তু তা অনন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি। ইউরোপীয় চিত্রকরেরা অবশ্য ভারতীয় অপেক্ষা ইউরোপীয় চিত্ররীতির মিল পান তার চিত্রকল্পে। 1930 সালে প্যারিসে শুরু হয়ে লন্ডন, বার্লিন, মিউনিখ, মস্কো, জেনেভা, কোপেনহেগেন, নিউ ইয়র্ক হয়ে 1931 সালের মে মাসে ফিলাডেলফিয়ায় শেষ হয় তার ছবির প্রদর্শনী। তার ছবিগুলি চিত্রকলার জগতে চালিকা শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। বিষ্ণু দে রবীন্দ্রনাথের চিত্রকল্পকে শুধু আঁকা হিসেবে দেখেননি, বরং কবির আত্মার একটি গভীর ও স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিলেন, যা তাঁর সাহিত্যকর্মের সঙ্গে একই সূত্রে গাঁথা। যামিনী রায় রবীন্দ্রনাথের ছবিকে প্রাচ্য ও পাশ্চাত্যের মিশ্রণ বলেন। যামিনী রায় এটাও বলতেন যে রবীন্দ্রনাথের ছবিকে যদি আমরা বুঝতে চাই তাহলে ইউরোপীয় আর্টকে বুঝতে হবে। যাই হোক, এত বছর পরে পিছনে তাকিয়ে বলতে ইচ্ছা করে, রবীন্দ্র পাণ্ডুলিপির এই কাটাকুটির ভেতর দিয়ে ভারতীয় চিত্রকলা কি তার যথার্থ মুক্তির পথে এগিয়ে যায়নি? আজ এটুকুই। পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আসব। মতামত জানাবেন কেমন লাগলো। নমস্কার।